হোম ম্যাচে কি হয়েছে না হয়েছে ওইটা নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা বাংলাদেশি ফুটবল প্রেমীরা কি চাই ওইটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভালোভাবেই বুঝতেছে। আমরা কোনোভাবেই আমাদের কোচ হাভিয়ার ক্যাব্রেরাকে আর আমাদের এই টিমটার দায়িত্বে চাইতেছি না। বাংলাদেশের এই স্কোয়াডে যে প্লেয়াররা আছে এদেরকে মেনটেন করার মতো অ্যাবিলিটি বা ক্ষমতা যেটাই বলেন কোনো কিছুই হাভিয়ার ক্যাব্রেরার নাই। হংকংয়ের বিপক্ষে হাভিয়ার ক্যাব্রেরার মেন মিস্টেক কী ছিল? মেন মিস্টেক ছিল একাদশ সিলেকশন। উনি সামিত সোম, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, জায়ানের মতো প্লেয়ারদেরকে বেঞ্চে বসায় রাখছিল। বাট এরা মাঠে আসার পর আমাদের গেম কেমন হয়েছে ওইটা দেখার পর আপনি পার্থক্য বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি দুষ্কার আমাদের প্লেয়ারদের নাকি কোচ হাবিয়ার ক্যাভরেরার? আমরা লিডে ছিলাম, লিডে থাইকেও আমরা ম্যাচ ধরে রাখতে পারি নাই। এর ব্যর্থতা কার? এই যে হাবিয়ার ক্যাভরেরা, ওনার না আছে ট্যাকটিক্স, না আছে কোনো গেম পরিকল্পনা। উনি জাস্ট খেলেই যাইতেছে, ওনার পছন্দের প্লেয়ারদেরকে প্রত্যেকটা ম্যাচের চান্স দিতেছে। এমন কোচ আমাদের প্রয়োজন নাই ভাই, আমরা এমন কোচ চাই না। ওনার মাথায় যদি ট্যাকটিক্স বলতে কিছু থাকতো তাহলে লিডে থাকার পরেও আমরা ম্যাচ হারতাম না, ম্যাচ আমাদের পক্ষে থাকতো। এখন আমি ফার্স্ট ম্যাচ নিয়ে বিস্তারিত কথা বলতে চাইতেছি না। আমাদের মিস্টেক ছিল, আমাদের কোচের মিস্টেক ছিল। আমাদেরকে এখন আজকের ম্যাচ নিয়ে কথা বলতে হবে। আজকের ম্যাচে হংকংয়ের বিপক্ষে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আমাদের স্টার্টিং 11, বেস্ট একটা স্টার্টিং 11 নিয়ে আসতে হবে। শুধুমাত্র হামজা চৌধুরীর উপর ডিপেন্ড করে বসে থাকলে হবে না। একজন প্লেয়ার আপনাকে সব কিছু দিবে না। এই হামজা চৌধুরী আপনার ডিফেন্সে খেলবে না, আপনার অ্যাটাকিং লাইনে খেলবে না। সে আপনার মিডফিল্ডার, সে আপনার মিড কন্ট্রোল করবে। বাট আপনি আশায় বসে থাকেন সে ডিফেন্স করবে, অ্যাটাক করবে, মিডে কন্ট্রোল করবে, সব কিছু। হ্যাঁ, সে করতেছে, তার পক্ষে যতটুকু পসিবল সে দেওয়া ট্রাই করতেছে। বাট একজন প্লেয়ারকে নিয়ে বসে থাকলে হবে না, একজন প্লেয়ারের উপর ডিপেন্ড করে বসে থাকলে হবে না। আমাদের আরও 10জন প্লেয়ার আছে, এদেরকে নিয়েও ভাবতে হবে। লাস্ট ম্যাচে আমরা ডিফেন্সিভলি উইক ছিলাম। আপনি এই ম্যাচে সাদকে বেঞ্চ করেন, তার রিপ্লেসে এইখানে জায়ানকে ইন করেন। জায়ানের পারফরমেন্স দেখছেন আপনি? কিসের ভিত্তিতে, কোন কারণে আপনি জায়ানকে বেঞ্চে রাখছিলেন? এটার উত্তর কিন্তু হাবিয়ার ক্যাব্রেরা দিতে পারবে না। এরপর অ্যাটাকিং লাইনে আপনি কি করতেছেন? অ্যাটাকিং লাইনে আপনি ফাহিমকে চান্স দিতেছেন যে মেবি 25+ ম্যাচ খেলছে। 25+ ম্যাচ খেলার পর 2-3 গোলের কন্ট্রিবিউশন তার, সে একজন অ্যাটাকার। সো আপনি এমন প্লেয়ার টিমে বারবার চান্স দিতেছেন যারা টিমের কোনো কাজে আসতেছে না। আপনি এখানে তাকে কিক মারেন, আপনি ফাহমিদুলকে নিয়ে আসেন, আপনি ফাহমিদুল, সামিত সোম, দেন মুরসালিন, এদেরকে এদেরকে নিয়ে একটা অ্যাটাকিং লাইন বানান। মিডে আপনি হামজা চৌধুরীর সাথে জামাল ভুঁইয়াকে নিয়ে আসেন। দেখবেন মিড থেকে অ্যাটাকিং লাইন পর্যন্ত এরা থ্রেট ক্রিয়েট করতে পারবে। আর মিড থেকে জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরী যে বলগুলা পাস করবে, যে চান্স ক্রিয়েট করবে, ওইগুলো যদি এই 3জন প্লেয়ার কাজে লাগাইতে পারে, আই থিঙ্ক আমরা হংকংকে ইজিলি বিট করতে পারবো। যেই ব্যাপারটা ফার্স্ট ম্যাচে হাবিয়ার ক্যাব্রেরা মিস করে গেছে। এইখানে আমি আরও একটা কথা বলে রাখি, এই যে হংকং, হংকং কিন্তু আমাদেরকে নাচাইতে থাকবে। এরা আমাদের হোমে আসছিল, আমরা কিছুই করতে পারি নাই, এখানেও আমাদেরকে নাচাইয়ে গেছে। এখন এদের হোমে এরা আমাদেরকে যেইভাবে ইচ্ছা ওইভাবে নাচাইতে পারবে, ইভেন ওইটাই করবে। এখন আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন প্রিপারেশন। হাভিয়ার ক্যাভরেরার ফুল ট্যাকটিক্স এই ম্যাচে ইউজ করতে হবে। ওনার ট্যাকটিক্স আছে কি না নাই আমি জানি না, যতটুকু আছে ততটুকু প্লেয়ারদের সাথে বসে সেট করতে হবে। পসিবল হলে ফরমেশন চেঞ্জ করুন। আপনি 4-3-2-1-এ যাইতেছেন, ফরমেশন চেঞ্জ করান। আপনি এমন করতে পারেন, ডিফেন্সিভ মিডে জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরী, লেফটে ফাহমিদুল, রাইটে আপনি মোরসালিনকে ইউজ করাইতে পারেন, আর অ্যাটাকিং মিডে সামিত সোমকে ইউজ করাইতে পারেন আপনি, যেহেতু আমাদের থ্রেট ক্রিয়েট করার প্রয়োজন আছে। আমি কেন ডাবল পিভটে যাওয়ার জন্য বলতেছি, আপনারা লাস্ট ম্যাচ দেখছেন হংকংয়ের বিপক্ষে আমাদের যেই ফার্স্ট ম্যাচ ছিল, এরা 3-5-2 খেলছে। মিডিয়াদের 5জন ছিল,
অ্যাটাকিং লাইনে 2 জন ছিল। এই যে এই 7 জন মিলে একসাথে প্রেস করছে, একসাথে অ্যাটাক করছে। আমি আপনাদেরকে জাস্ট লাস্ট ম্যাচের একটা এক্সাম্পল দিই। লাস্ট ম্যাচে আমরা যখন লাস্ট গোল কনসিড করছি এক্সট্রা টাইমে, ওই গোলের সময় বাংলাদেশের ডি বক্সে বাংলাদেশের কয়জন প্লেয়ার ছিল আর হংকংয়ের কয়জন প্লেয়ার ছিল, ওইটা জাস্ট একটু আপনি দেখেন, আপনি উত্তর পেয়ে যাবেন। এখন ফরমেশন চেঞ্জ করলে এখানে আপনি আরও একটা ফরমেশনে যাইতে পারেন, 4-3-3। সেন্টারে আপনি হামজা চৌধুরীকে রাখেন, রাইটে জামাল ভুইয়াকে রাখেন, লেফটে আপনি সামিত সোমকে রাখেন, লেফট উইঙ্গে ফাহমিদুল, রাইট উইঙ্গে রাকিবকে রাখেন। আর অ্যাটাকিং মিডে ফলস 9-এ এখানে আপনি মোরসালিনকে খেলান। যেহেতু আমাদের স্ট্রাইকারের একটা বড় একটা সমস্যা আছে, আমাদের একজন প্রপার স্ট্রাইকার নাই, আমাদের একজন গোল স্কোরার নাই। সো আপনি ফলস 9 নিয়ে কন্টিনিউ করেন, হয়তো ভালো রেজাল্টও আসতে পারে। তবে এদেরকে বলতে হংকংকে আপনি যদি আটকাইতে চান তাহলে আপনাকে মিডে আটকাইতে হবে। 4 জন ডিফেন্ডারের সাথে আপনার ডাবল পিভটে আপনার 2 জন মিডফিল্ডার প্রয়োজন, যারা ডিফেন্ডারদেরকে ব্যাকআপ দিতে পারবে। এখন আপনি ডিফেন্সে 4 জন, ডাবল পিভটে এখানে ডিফেন্সিভ মিডে 2 জন, এই 6 জনকে নিচে রাইখা বাকি 4 জন দিয়ে আপনি অ্যাটাক করান, প্রেস করান। আই থিঙ্ক এটা পসিবল। তবে হ্যাঁ, এখানে আরও একটা ব্যাপার আছে, প্লেয়ার মার্কিংয়ের দিক থেকে বাংলাদেশি এই প্লেয়ারগুলা ভাই হিউজ উইক। এদের মাথায় কি আছে আমি জানি না। আপনারা হামজাকে দেখে শিখেন, আপনারা সামিত সোমকে দেখে শিখেন প্লেয়ার মার্কিং কিভাবে করতে হয়, কিভাবে খেলতে হয়। হংকংয়ের কিছু প্লেয়ার আছে যাদেরকে আপনি মার্ক করে না রাখলে আপনার বিপদ হইতে পারে। এদেরকে আপনি 90 মিনিটের 90 মিনিট মার্কিংয়ে রাখতে হবে। মার্কিংয়ে যদি না রাখেন তাহলে এরা প্রেস করবে আপনাকে। ফার্স্ট ম্যাচে আমরা দেখে আসছি, এদের একজন প্লেয়ার আছে ম্যাথুই, সে লাস্ট ম্যাচে 7 পয়েন্ট রেটিং নিয়ে শেষ করছে কোনো গোল কন্ট্রিবিউশন ছাড়া। কিভাবে আপনারা এর ছাইরা দিয়ে রাখছেন? সে খেলে গেছে, সে চান্সেস ক্রিয়েট করছে, সে প্রেস করছে। এরপরে এদের আরও একজন প্লেয়ার আছে এভারটন, তাকে আটকাইতে হবে। ভাই সে টপ নচ পারফরমেন্স করে, লাস্ট ম্যাচে অ্যাসিস্ট ছিল, গোল ছিল। আর এই যে 2 জনের কথা বলছি না আমি, এই 2 জনে কিন্তু লেফট সাইডে খেলবে। সো লাস্ট ম্যাচে আমরা দেখছি সাদ কতটুকু দিছে আর জায়ান আসার পর কতটুকু দিতে পারছে। সো স্টার্টিং থেকে আপনি জায়ানকে স্টার্ট করান। জায়ান আপনাকে যেইভাবে ক্রস করে, যেইভাবে ওভারল্যাপিং করে, ভাই সে ভালো কিছু উপহার দিবে আপনাকে। শুধুমাত্র ডিফেন্সিভলি না, সে অফেন্সিভলি খুব ভালো, তার মাইন্ড খুব ভালো কাজ করে। এরপরে এদের আরও একজন প্লেয়ার আছে যে রাইট সাইডে খেলে, রাফায়েল। সে হাফ টাইমের পরে আসছে, আইসাই হ্যাট্রিক। আপনারা কি করছেন? সে হাফ টাইমের পরে এসে হ্যাট্রিক মারছে, আপনারা এরাই আটকাইতে পারেন নাই, এরাই মার্ক করতে পারেন নাই। ম্যাচ আমরা উইন হব কিভাবে? হাভিয়ার ক্যাভারেরা চিন্তা করছে কি আমরা 1 গোলের লিডে আছি, 1 গোলের লিড কিছুই না ভাই, ম্যাচে যেই কোনো কিছু হইতে পারে যেই কোনো সময়। আর হংকং যেইভাবে প্রেস করে খেলে, আমাদের ভাগ্য ভালো ছিল, আমাদের সাথে হামজা চৌধুরী ছিল, আমাদের সেকেন্ড হাফে সামিত সোম আসছে, জায়ানের মতো ডিফেন্ডার আসছে, আর না হয় আমরা 7-8 গোল কনসিড করতাম। এখন এখানে মেন প্রশ্ন হইতেছে, অ্যাকচুয়ালি বাংলাদেশ হংকংকে এই ম্যাচ আটকাইতে পারবে তো? পসিবল? হ্যাঁ ভাই পসিবল। ফার্স্ট ম্যাচে আমরা কী মিস্টেক করছি, আমাদের কোচ কী মিস্টেক করছে, আমাদের প্লেয়াররা কী মিস্টেক করছে, ওইগুলো যদি বের করা যায়, বের করে সমাধান করা যায়, হাভিয়ার ক্যাভারেরা যদি অন্তত এইটুকু করতে পারে, তাহলে হংকংকে আটকানো এই ম্যাচে আমাদের পক্ষে পসিবল। এমন না যে হংকং খুব ভালো পারফরমেন্স দিতেছে কন্টিনিউ, এরা কিছু ম্যাচ ভালো করতেছে আবার কিছু ম্যাচ খারাপ করতেছে, এদের পারফরমেন্সের ব্যালেন্স নাই। বাট আমাদের কোচ হাভিয়ার ক্যাভারেরা তার যে ট্যাকটিক্স ওইটা কাজে লাগাইতে পারতেছে না। এখন আমরা যদি ফার্স্ট ম্যাচের যে মিস্টেকগুলো ওইগুলো রিকভার করতে না পারি, তাহলে বিপদ আমাদের আছে। আমরা এই ম্যাচও গোল কনসিড করব, ম্যাচ হারবো। বাট আমি হোপ করি অন্তত এই ম্যাচটাতে বাংলাদেশ ভালো কিছু উপহার দিবে। হাভিয়ার ক্যাভারেরার ট্যাকটিক্স নিয়ে ট্যাকটিক্যালি কোনো কিছুই বলার নাই। আমি আজ পর্যন্ত কোনো ম্যাচে ওইরকমভাবে ওনার ট্যাকটিক্স দেখি নাই যে উনি এই ম্যাচে এই ট্যাকটিক্স অ্যাপ্লাই করছে।
উনি ওনার মতো পছন্দের প্লেয়ার নিয়ে আসছে, ম্যাচ খেলাইছে, ম্যাচ হারছে বা ড্র করছে, উইন করছে, এখানে চুপ ছিল। এখন আমরা যে বাংলাদেশি ফুটবল ফ্যানরা, আমরা কি চাই ওইটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আই থিঙ্ক বুঝতে চাইতেছে না। এরা বোঝে, বাট না বুঝার ভান ধরে বসে আছে। আমরা পরিবর্তন চাই ভাই। এই একটা স্কোয়াড, এমন একটা স্কোয়াড ম্যানেজ করার মতো অ্যাবিলিটি হাভিয়ার ক্যাভরেরার নাই। আমরা এই ম্যাচ দেখি, এরপর আমরা কথা বলবো। আপাতত বাংলাদেশ টিমের জন্য শুভকামনা।